দেবাশিসবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। প্রসঙ্গ হলো বাজেট। আমরা দেখলাম যে আজকে নতুন বাজেট পেশ হলো এবং অনেক বছর পরে পশ্চিমবাংলায় একটা পূর্ণাঙ্গ বাজেট হলো এবং সেই বাজেট পেশ করলো একজন পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী। কারণ আমরা জানতামই না আমাদের রাজ্যের অর্থমন্ত্রীকে দীর্ঘদিন ধরে, এখন জানতে পেরেছে বাংলার মানুষ অর্থমন্ত্রীকে এবং তিনি বাজেট পেশ করলেন। এই বাজেটকে কি আমরা কল্পতরু বাজেট হিসাবে বলতে পারি? না, কল্পতরু তো অবশ্যই, আমাদের সবার আশা আকাঙ্ক্ষার। এবার এটা ফলপ্রসূও হবে, এটা অবশ্যই এর ফল হবে এবং বাস্তবে পরিণত হবে। এটা মানে স্বপ্নের স্বপ্নের বাজেট অবশ্যই, কিন্তু স্বপ্ন পূরণের বাজেট। স্বপ্ন পূরণ হবে বাজেট। এবং একাধিক বিষয়ে ঘোষণা করেছে এই বাজেটে। যেমন বলা হয়েছে ডিএ, সেই ডিএটাও প্রায় 38% ডিএ মিলবে অক্টোবর থেকে। এবং বিভিন্ন আমাদের উত্তরবঙ্গ নিয়ে অনেক কিছু ঘোষণা করা আছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে সেখানে মেট্রো এবং মালদায় বন্দর হবে। এরকম একাধিক অঙ্গনবাড়ি, পুলিশ কর্মী নিয়োগ হবে, শিক্ষা প্রায় 50,000 শিক্ষক নিয়োগ হবে। এরকম বিভিন্ন ধরনের ঘোষণা হয়েছে, কি বলবেন? না, এটা তো অবশ্যই জনকল্যাণমুখী এবং প্রথমবার ইকোনমিক পলিসির মাধ্যমে একটা বাজেট। একটা একটা সরকার, তার যদি কোনো পলিসি না থাকে, কোনো ইকোনমিক পলিসি না থাকে, তার যদি কোনো অর্থনীতির জন্যে, অর্থ ব্যবস্থার জন্য যার যদি কোনো নীতি না থাকে, কোনো যদি অর্থনীতির বিষয়ে যদি সে একদম পুরো অন্ধ হয়, ব্লাইন্ড হয়, সে যদি অর্থনীতিকে বা অর্থ ব্যবস্থাকে মনে করে একটা লুটপাটের জায়গা, দখল করার জায়গা, লুটে নেওয়ার জায়গা, তাহলে সে কি বাজেট দেবে? সে তো লুটপাট করতেই ব্যস্ত। তার তো কোনো নীতি নেই, অর্থ ব্যবস্থার জন্য তার কোনো পরিকল্পনা নেই, তার কোনো পলিসি নেই। সে তো মানুষের জন্য কাজ করছে, সে লুটপাট করার জন্য করছে। তো সেটা কখনো বাজেট হয়নি, কোনো প্ল্যানিং ছিল না, কোনো পলিসি ছিল না, প্ল্যানিং ছিল না। কিন্তু এই সরকার তো, তাদের একটা একটা নির্দিষ্ট তার নীতি আছে, তার ইকোনমিক পলিসি আছে। সেই পলিসি, সেই নীতি অনুসারে সে নিজের একটা বাজেট করবে, সে নিজের আয় ব্যয়ের একটা 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 তার একটা পরিসংখ্যান করবে, তার একটা অ্যাকাউন্টিং করবে। সেই অ্যাকাউন্টিংয়ের মধ্যে দিয়ে সে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সে তারপরে তার একটা বাজেট করবে। এটা তো স্বাভাবিক কাজ, এটাই তো স্বাভাবিক। একটা মানুষ এরকম বাজেট করে, বাচ্চাদের শিক্ষা দিতে। সরকারও তো বাজেট করতেন, তিনি নিজে ট্রেডমিলে দায়িত্ব নিয়ে বাজেট করতেন। তারপরে দেখা গেছে বিধানসভাতে হঠাৎ করে বাজেট পড়তে পড়তে কাগজ চলে যেত, ওখানে আবার পরিবর্তন হয়ে যেত। হ্যাঁ, এটাই তো ল্যাক অফ পলিসি, কোনো পলিসি নেই তো, তাদের হুইমজিক্যাল গভর্নমেন্ট। যখন যা মনে হচ্ছে তাই করছে। যখন লুটপাট করেছে, যেরকম যা দরকার সেইভাবে লুটপাটের ব্যবস্থা করছে। বাজেটগুলো বেসিক্যালি লুটপাট করার ব্যবস্থাই ছিল, দান ছত্র ছিল, টাকা লুট ছিল, হাওয়ায় হরি লুট, টাকা হাওয়ায় উড়িয়ে দেওয়া ছিল, এইসব ছিল, লুটপাটের বাজেট ছিল। তো কোনো অর্থনীতির বা অর্থব্যবস্থার বাজেট ছিল, ডাকাতদের বাজেট ছিল। ডাকাতরা যেরকম বাজেট করে, আমরা ওখানে লুট করতে যাব, সেখানে লুট করতে যাবো, এখানে ধাবা মারবো, তার বাড়িতে লুট করবো, ওরকম বাজেট ছিল। এই যে আমরা ডায়মন্ড হারবার মডেল শুনেছিলাম, এখন ফলতা মডেল শুনলাম। ফলতা মডেল কি বলবেন? ফলতা মডেলে আমরা দেখছি যে মহিলাদের জন্য উইমেন কলেজ হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে। ফলতা থেকে ডায়মন্ড হারবার ট্যুরিজমের অনেক, সেখানে অনেক কী করে উপসংহার আছে, অনেক তার পসিবিলিটিস আছে। হলদিয়ার উল্টো দিকে ডায়মন্ড হারবার এবং ফলতা। তো হলদিয়া যদি ডেভেলপ করে, হলদিয়া যেটা ডেভেলপমেন্টাল মডেল, একটা স্পেশাল ডেভেলপমেন্ট মডেল করা হচ্ছে পিপিপি মডেলে, তো ফলতার তো আবার ইম্প্যাক্ট হবে, অবশ্যই ইম্প্যাক্ট হবে। যদি ট্রেড কমার্স ইন্ডাস্ট্রি যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তো গঙ্গার দুতিনই ট্রেড কমার্স ইন্ডাস্ট্রি বাড়বে। এবং ফলতাতে যে উইমেনদের জন্য কলেজ করা হচ্ছে, উইমেন সেন্ট্রিক যে ডেভেলপমেন্ট ভাবা হয়েছে, এটা বিরাট বড় একটা একটা বার্তা, একটা মেসেজ। যেখানে তোমরা মাতৃশক্তির উপরে, মহিলার উপরে নির্যাতনের তোমরা যেখানে কালচার করেছিলে, অপসংস্কৃতি, তোমরা সেখানে ক্রাইমের জগৎ তৈরি করেছিলে, সেখানে আমরা শিক্ষার জগৎ, শিক্ষার আলোক দেব, ক্রাইমের অন্ধকার সরিয়ে সেখানে শিক্ষার আলোক পৌঁছবে। তো এইটা একটা বিরাট বড় বার্তা, একটা মেসেজই এই সরকার। আর একটা বিষয় যে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে কী বলবেন? কারণ আমরা জানি পশ্চিমবাংলা পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল সবটাই এই পশ্চিমবাংলার বুকে আছে এবং প্রকৃতি পশ্চিমবাংলাকে সব কিছু দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাকে কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখুন, ট্যুরিজমের যা পসিবিলিটি ওয়েস্ট বেঙ্গলে আছে, আমার মনে হয় না কোনো আর রাজ্যে আছে। আপনি যেই প্রকারের ট্যুরিজমই চাইবেন, হিল, হিমালয়েস, কাঞ্চনজঙ্ঘা, একদম
মানে কি বলবে হিম আচ্ছাদিত, মানে যাকে বলে স্নো ক্যাপড মাউন্টেন, মানে মাউন্টেন যাকে বলা হয়, টলেস্ট মাউন্টেন্স হিমালয়, সেখান থেকে সুন্দরবন, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর, ইউএনও হেরিটেজ সেন্টার, বাঘের উপত্যকা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার 800 কিলোমিটারের ডিস্টেন্সে। আপনার ঝাড়গ্রাম পুরুলিয়াতে একদম পুরো মরুভূমি সময় একদম ড্রাই লাল মাটির আপনি ওখানে পরিবেশ পাবেন, হাতি পাবেন। সুন্দরবনে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার পাচ্ছেন, তার 200 কিলোমিটারের মধ্যে, 300 কিলোমিটারের মধ্যে আপনি এলিফ্যান্টের করিডোর পাচ্ছেন। ঝাড়গ্রাম উড়িষ্যার এলিফ্যান্ট করিডোর রয়েছে, মানে দাতাল হাতি যাকে বলে, হাতি পাচ্ছেন, টি গার্ডেন্স পাচ্ছেন, আপনি গঙ্গার মতন একটা নদী পাচ্ছেন যেখানে রিভার ট্যুরিজম আছে, রিভার ক্রুজ, ক্রুজ করা হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্রুজ করেছিল, এখান থেকে ক্রুজ শুরু হয়ে কলকাতা হয়ে সুন্দরবন হয়ে আবার ঢাকা অবধি, বে অফ বেঙ্গল দিয়ে আবার ঢাকা, কলকাতা থেকে ঢাকা, সি অ্যান্ড রিভার ক্রুজ করা যায়। তো অনেক রকমের পসিবিলিটিস আছে। ডুয়ার্স, ফুট হিলস, সেখানে মানে ফ্লোরা অ্যান্ড ফনা, মানে ওয়াইল্ড লাইফ, মানে নীলগাই থেকে শুরু করে ইন্ডিয়ান বাইসন, রাইনোসেরস, এলিফেন্ট, তারপরে র্যাকেটেল ড্রঙ্গো, রেড লেমুর, ইন্ডিয়ান পান্ডা, মানে কত রকমের যে ডাইভার্সিটি আছে মানে পশু জগতের, মানে তার শেষ নেই। তারপরে যদি আপনার রিলিজিয়াস ট্যুরিজম করতে হয়, আপনার নদিয়া, কৃষ্ণনগর, নদিয়া আপনার ইস্কনের মন্দির থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভুর তার জন্মস্থান, বৈষ্ণব কালচারের রিলিজিয়াস ট্যুরিজমের কোনো ত্রিবেণী থেকে শুরু করে নদিয়া, তারপরে কামারপুকুর, ঠাকুর রামকৃষ্ণদেবের গ্রাম, সারদা মায়ের গ্রাম, তারপরে দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাট, একটা শক্তিপীঠ কালীঘাট, সমস্ত জিনিসটা নিয়ে, তারপরে কলকাতার তো হিস্ট্রি তার কোনো শেষই নেই। চিতপুর থেকে শুরু করে, জোড়াসাঁকো থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দর জন্মস্থান সিমলা থেকে শুরু করে, সমস্ত মনীষীরা বাংলায়, কলকাতায়, ইন্ডিয়ান রেনেসার জন্মস্থান ক্যালকাটা, ট্রেড কমার্স, মানে কি নেই। তো বেঙ্গল বাঙালি ট্যুরিস্ট জাতি হিসেবে সবসময় ঘুরতে বেড়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, বাঙালিদের কুইজিন, বাঙালিদের রান্না খাওয়া দাওয়া সব নিয়ে বেঙ্গলের ট্যুরিজমের মানে মানে লিমিটলেস পসিবিলিটিস। দুর্ভাগ্য এটাই যে এটা কখনো 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে খুঁজে পাননি। পাননি এবং সেটাকে নষ্ট করেছে। এটা সত্যি কথা যে বিভিন্ন জায়গায় পন্থনিবাস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের বিভিন্ন জায়গায় করা হয়েছে, খুব সুন্দর, কিন্তু তার ম্যানেজমেন্ট ছিল না। সেখানেও নানা প্রকারের দুর্নীতি সেখানে ছিল এবং বিভিন্নভাবে নেতা মধ্যে সেটাকে দুর্ব্যবহার করে সেগুলো নষ্ট হয়েছে। তো করার অনেক জায়গা ছিল, সুযোগ ছিল, তো সে করেনি, নষ্ট করেছে। আর একটা বিষয়ে যাব, যেটা আর একটা নতুন ঘটনা পশ্চিমবাংলায়, যেরকম বাজেট, আজকের বাজেটকে আমরা কল্পতরু বাজেট বলছি, সেরকম বাজেট পেজ দেখা গেল, তেমনই নতুন বিষয় দুটো ঘটলো পশ্চিমবাংলায়। একটা, পশ্চিমবাংলা দিবস পালন করা হলো, যেটা সরকারিভাবে এর আগে কখনো পশ্চিমবাংলার বুকে বা পশ্চিমবাংলার মাটিতে পালন করা হয়নি, যেখানে দেশের প্রধানমন্ত্রী আসলেন এবং এই দিবস পালন করলেন। আর তার ঠিক পরের দিনকেই ইন্টারন্যাশনাল যোগা ডে, যোগ দিবস পালন করা হলো, যেটাও একটা প্রথম এইভাবে রেড রোডে যোগা দিবস পালন করা হলো। এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন? মানে এটাও নতুন সরকার পরিবর্তনের সাথে নতুন। আমি যোগাটা আগে বলি। বাঙালিদের একটা নাম জানা উচিত, মুকুন্দলাল ঘোষ। মুকুন্দলাল ঘোষটা বাঙালিদের জানা উচিত। পরমাহংস যোগানন্দ নামে উনি বিখ্যাত হলেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএতে যোগের চর্চা অ্যাজ ফিজিক্যাল ফিটনেস, অ্যাজ অ্যান এক্সারসাইজ অফ স্পিরিট অফ মাইন্ড অ্যান্ড বডি, যোগের চর্চা প্রথম পশ্চিমে নিয়ে গেছেন একজন বাঙালি, মুকুন্দলাল ঘোষ। পরমহংস যোগানন্দ 1927-এ আমেরিকার প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ হোয়াইট হাউসে ওনাকে ইনভাইট করে, যোগানন্দ মহারাজকে, মুকুন্দলাল ঘোষকে, এবং সে যোগের শিক্ষা দেয়, আমেরিকানদের ইন্ট্রোডিউস করে যোগে। স্বামীজি তার 20-25 বছর আগে, স্বামীজি তার প্রায় 30 বছর আগে অলরেডি আমেরিকাতে ভারতের স্পিরিচুয়ালিটি, ভারতের আধ্যাত্মিকতা, ভারতের বেদান্ত, অদ্বৈত, যার রুট অফ যোগ যেখান থেকে এসছে, অদ্বৈত থেকে, আমাদের যেই সাধনা থেকে, আমাদের যে ফিলোসফি থেকে, যেই আধ্যাত্মিকতা থেকে,
সেটাকে স্বামীজির তার বীজ রোপণ করে দিয়েছিলেন আমেরিকাতে। সেটাকে ধরে রেখে মুকুন্দলাল ঘোষ 1927-এ প্রথম যোগা টিচিংয়ের ক্লাস, যোগার বিভিন্ন ইনস্টিটিউশনস, এগুলো সব অটোগ্রাফি অফ এন যোগী, সেই বইটার মধ্যে সমস্ত আমরা পাচ্ছি। মুকুন্দলাল ঘোষ যোগের চর্চা আন্তর্জাতিকভাবে প্রথম একজন বাঙালি করেছিলেন মুকুন্দলাল ঘোষ। তো যোগাও ভারত বাঙালিরই একটা আবিষ্কার, মানে আধুনিক জগৎকে পরিচয় করে দেওয়ার জন্য বাঙালিরই তার মধ্যে উদ্যোগ রয়েছে। স্বামীজি, পরমহংস যোগানন্দ মহারাজ, এনারা যেভাবে পশ্চিমে ভারতের সভ্যতা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং যোগ চর্চা যেটা করেছে, সেই ঐতিহ্যই আজকে ভারত সরকারের হাত ধরে, এই নতুন সরকারের হাত ধরে আবার বাংলায় ফিরেছে। এই যোগার চর্চা, তারপরে গুরু সদায়ের এবং বিভিন্নভাবে যে ব্রতচারী যে ব্যবস্থাটা, অনুশীলন সমিতি, তাদের যে সাধনা, তারা যে সাধক, তো এই যে বাঙালিদের মধ্যে সাধনার যে চর্চা, যে মানে স্পিরিচুয়ালিজমের যে প্র্যাকটিসেস এবং যোগের যে প্র্যাকটিসেস, যোগিক প্র্যাকটিসেস যেটাকে বলি আমরা ইংলিশে, দ্য প্র্যাকটিস অফ যোগা, এটা বাঙালি সমাজে ওতপ্রোতভাবে ছিল, প্রথম থেকেই ছিল, চিরকাল ধরে আছে। সেটার আবার করে পুনর্জাগরণ হয়েছে, কোনো নতুন করে কিছু করা হয়নি। বাঙালিকে বাংলার সাথে আবার পরিচয় করানো হয়েছে বামপন্থীদের সময় থেকে নিয়ে এই লুম্পেনদের টাইম অবধি, টিএমসির লুম্পেন জিহাদিদের সময় অবধি, এই জিহাদি লুম্পেন টিএমসি, তার আগেই কুলাঙ্গার কমিউনিস্ট, ওরা বাঙালিকে আত্মবিস্মৃত করেছিল। বাঙালিকে বাংলা থেকে বাঙালির যে তার যে প্রাণ, তার যে আইডেন্টিটি, সেখান থেকে বাঙালিকে সরিয়ে দিয়েছিল। দেবাশিস দা, আপনি একটু আগে কুলাঙ্গার বামপন্থী বললেন। একদম এই বামপন্থীরাই কিন্তু এই যোগা ডে নিয়ে, আমি একদম কোট আনকোট নামই করছি, শতরূপ তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 7 মিনিট 10 মিনিটের নামাজ পড়ার জন্য রেড ডোর দিতে পারে না, ব্যায়াম করবে তার জন্য 7 দিন ধরে রাস্তা বন্ধ। মানুষের জন্য রাস্তা বন্ধ হবে, কোনো ব্যক্তির জন্য, ব্যক্তি বা মন্ত্রী বা নেতার জন্য নয়। কি বলবেন? তো যখন নমাজ পড়া হচ্ছে তখন কেন প্রতিবাদ করে? শতরূপ আর ওই কুলাঙ্গার বিকাশনা ভট্টাচার্য গোমাংস খেয়েছে বদমাইশ। তো এই বদমাইশরা যখন নমাজ পড়ছিল তখন খেয়াল হয়নি যে মানুষের রাস্তা বন্ধ রয়েছে? যা সেকুলার হবে, যে প্রোগ্রেসিভ হবে, যে কমিউনিস্ট হবে, যে মার্কসিস্ট হবে, তার জন্য রিলিজিয়ন তার জন্য তো ওপিএম, আপিং। তো নমাজটা আপিং নয়, তখন মনে হয়নি যে আপিং। তখন কেন বলেনি যে নমাজের জন্য রাস্তা বন্ধ কেন? তখন কেন প্রতিবাদ করেন? যোগ যখন হয়েছে তখন নমাজের কথা মনে পড়েছে কুলাঙ্গারদের। এদের হিপোক্রেসি, এদের ফলস স্ট্যান্ডার্ডস, এদের মিথ্যাচার, এদের ফলস ইকুইভ্যালেন্স, এই জন্যই আজকে শুধু বামপন্থা নয়, মার্ক্সবাদ, কমিউনিজম সমস্তটাই ভুল উন্ঠিত হয়েছে আর একদম ইতিহাসের গর্তে চলে গেছে, ইন দ্য ডাস্টবিনস অফ হিস্ট্রি। আর ওরা ওখানেই থাকবে, ওরা ওখানেই থাকবে, এই কুলাঙ্গাররা। যোগের সঙ্গে নমাজকে এরা ইকুইভ্যালেন্ট করছে। যোগ একটা কালচারাল প্র্যাকটিস, একটা যোগিক প্র্যাকটিস, একটা সিভিলাইজেশনাল প্র্যাকটিস। প্রত্যেকটা মুসলমান ভারতবর্ষে জাতিগতভাবে সে ভারতীয়, যেরকম প্রত্যেকটা উজবেক মুসলমান উজবেকিস্তানের জাতিগতভাবে উজবেক, প্রত্যেকটা মুসলমান ইন্ডোনেশিয়াতে জাতিগতভাবে ইন্ডোনেশিয়ান, মালয়েশিয়ান, তাজিক, কাজাক, কিরগিজ, তারপরে সে মুসলমান। একমাত্র ভারতের মুসলমানদেরই কারা বুঝিয়েছে? এই বদমাইশরাই বুঝিয়েছে, কমিউনিস্টরা, যে তোমরা আগে মুসলমান তারপরে ভারতীয়। মুসলমান নিজেরা কিন্তু বলে না সেটা, আমার দৃঢ় বিশ্বাস। ভারতবর্ষের মুসলমান নিজেদের কিন্তু আগে তারা ভারতীয়ই মনে করে, তারপরে তারা মুসলমান মনে করে। কিন্তু এই বদমাইশরা সংখ্যালঘু তোষণে রাজনীতি করবে, মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করবে, ধর্মদলের দাঁড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাবে ব্রাহ্মণের সন্তান হয়ে। এই কুলাঙ্গার, ও নিজের মাকে খাওয়াতো গরুর মাংস, ওর বাবা খেয়েছে গরুর মাংস, বিকাশচন্দ্র ভট্টাচার্যের কুলাঙ্গার। এই কুলাঙ্গাররা এই মুসলমানদের মাথার মধ্যে ঢুকিয়েছে তোমরা আগে মুসলমান তারপরে ভারতীয়। যোগা ইজ আ ইন্ডিয়ান প্র্যাকটিস, সিভিলাইজেশনাল প্র্যাকটিস। প্রত্যেকটা মুসলমান করবে, করেও কারোর কোনো অসুবিধা নেই যোগা করতে, না হিন্দু না মুসলমানের। কারণ কোনো ইন্ডোনেশিয়ান মুসলমানের নিজের মেয়ের নাম মেঘাপুত্রী দিতে অসুবিধা নেই।
মেঘাপুত্রী একটা সংস্কৃত নাম, একটা প্রাকৃত নাম, পালি নাম। সুকর্ণ, সুকর্ণ একটা সংস্কৃত নাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। সুহার্তো, ইন্দোনেশিয়ার মুসলমান প্রেসিডেন্টের নাম সুহার্তো, ইন্দোনেশিয়ার মুসলিম প্রেসিডেন্টের নাম সুকর্ণ। কোনো অসুবিধা নেই এদের। বাঙালি মুসলমান নাম রাখবে রজ্জাক, আব্দুল, উজবুল, পুজবুল। কেন? কি করে এই মানসিকতা হয়েছে ভারতীয় মুসলমানদের? এরা করেছে। যোগ কোনো রিলিজিয়ন নয়, যোগ কোনো পূজার অংশ নয়। মৌলবীরা বলছে এটা পূজা পদ্ধতি। নমাজ একটা পূজা পদ্ধতি, ওটা রিলিজিয়াস প্র্যাকটিস। যোগা ইজ আ কালচারাল প্র্যাকটিস, ইটস আ সিভিলাইজেশনাল প্র্যাকটিস। এটা আমাদের জাতিগত, আমাদের জাতির পরিচয়। আর মুসলমান হিন্দু দুজনেরই জাতি ভারত। হিন্দুর জাতীয় ভারত নেশন, মুসলমানের জাতীয় নেশন ভারত। কিন্তু যোগা সেই জন্য হিন্দু মুসলমান উভয়েরই। নমাজ হিন্দুর নয়। নমাজের জন্য তুই প্রতিবাদ করতে পারোনি, যেটা এককভাবে ইসলামিক রিলিজিয়াস প্র্যাকটিস। যোগা যেটা হিন্দু মুসলমান দুজনেরই এবং ভারতীয় প্র্যাকটিস, তার তুমি প্রতিবাদ করেছো। এরকম কুলাঙ্গার, হিপোক্রিট এই কমিউনিস্ট। বামপন্থীরা আবারও বলছে যে শুধু যোগব্যায়াম করবে, শরীর চর্চা করবে, তার জন্য দেশের প্রধানমন্ত্রী কি যোগা টিচার নাকি, ঘুরে ঘুরে যোগা করাচ্ছে? তো ওরা শেখাক তাহলে। তুমি যোগা করো, কে বারণ করেছে? প্রধানমন্ত্রী যোগা, তোমাদের খারাপ লাগছে তো বিকাশের ভট্টা নিজে যোগা করে শেখাক আমাদের। শতরূপ তুমি যোগা শেখো আমাকে, আমি তোমার কাছে যোগা শিখবো। শতরূপ কি নাম তোর? ভট্টাচার্য নাকি? ব্রাহ্মণ সন্তান, গরুর মাংস খায়, কুলাঙ্গা, ঘোষ। তো তুমি তাহলে তুমি যোগা শেখো, আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা শেখো, যোগা শেখো, আমরা শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেবাশিস দা, আপনি এই গরুর মাংস খাওয়া নিয়ে আপনি বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলছেন যে এই গরুর মাংস কোর্টে ও গেছে, বিকাশ ভট্টাচার্য কোর্টে গেছিল যোগাটাকে অপোজ করতে। হ্যাঁ, গরুর মাংস খাওয়া আমাদের যে হিন্দু ধর্মের যে শাস্ত্র আছে, বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, কোথাও নাকি লেখা নেই যে গো মাংস খাওয়া যাবে না। মানে তিনি কি কি বলতে চাইছেন এটা আচ্ছা, বলে? তাহলে ওনার বাবা কেন খেত না গরুর মাংস? ওনার মা কেন খায়নি? ওনার প্রপিতামহ কেন খায়নি? এই জ্ঞানের আলোক একমাত্র ওনারই হলো। কার্ল মার্কসের 3টে ভলিউম দাস ক্যাপিটাল পড়ার পরে উনি বেদ শিখে গেলেন। কার্ল মার্কসের দাস ক্যাপিটাল 3টে ভলিউম পড়ে উনি বেদ বুঝে গেলেন যে বেদে গরুর মাংস লেখা আছে। কার্ল মার্কসের দাস ক্যাপিটাল লেখা আছে যে বেদে গরুর মাংস খাওয়া লেখা আছে। ওনার পিতাজি, ওনার পিতা ব্রাহ্মণ, ওনার প্রপিতামহ সেও ব্রাহ্মণ। তারা জানতো না যে বেদের মধ্যে গরুর মাংস লেখা আছে, খাওয়া লেখা আছে? তো তারা কেন খায়নি? 3 ভলিউম দাস ক্যাপিটাল পড়ে উনি বুঝতে পারলেন যে বেদের মধ্যে গরুর মাংস খাওয়া লেখা আছে। মানে বদমাইশের লিমিট আছে। তো ওনার বাবারা কেন খায়নি গরুর মাংস? ওনার কোথা থেকে এরকম আলোকপাত হলো, দিব্য দৃষ্টি কোথা থেকে পেলেন উনি? দিব্য জ্ঞান। বেদ পুরাণে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে গোমেদ। সবসময়ের জন্য ক্লারিফিকেশন চাই, আমি আশা করব আপনি এডিট করবেন এটাকে, জনসাধারণের পৌঁছে দেবেন। বেদ পুরাণে বেদে গোমেধের শব্দ উল্লেখ করা আছে, যেরকম অশ্বমেধ। এটা একটা যজ্ঞের প্রক্রিয়া, একটা যজ্ঞের ক্রিয়া, একটা বিশেষ ক্রিয়া। তারপরে গো যাজক, মানে যেরকম যারা যজমান হয়, যে যজ্ঞ করায়, গো যাজক হয়, মানে তারা গরুকে উপলক্ষ করে, গোমাতাকে উপলক্ষ করে একটা যজ্ঞ করেছে, বা গোমাতাকে উপলক্ষ করে একটা যজ্ঞ করেছে। তো যজ্ঞে আমরা আহুতি দিই, যজ্ঞে সে স্যাক্রিফাইস হয়, সেটাকে টেনে ধরে বলছে গোমেদ যজ্ঞ, মানে সেখানে গরুর জবাই হচ্ছে। কুলাঙ্গার কোথাকারে বদমাইশ। গোমেদের অর্থ রয়েছে সেখানে বুলক, মানে যেটা ক্যাস্ট্রেট হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি বলদ, মহিষ, এগুলোর বিবরণী আছে। গো মাতার হত্যা এবং গো মাতার ভক্ষণ কোথাও উল্লেখ নেই। ইনডাইরেক্টলি এরকমভাবে অর্থ টানছে, যদি তর্কের খাতির মেনেও নি যে আছে। তারপরে যে 10 লক্ষ কোটিবার উল্লেখ করা আছে বেদ পুরাণ উপনিষদে যে গো মাতার গো মাংস বর্জিত, একটা শব্দ গোমেদ ধরে তোমরা টানাটানি করছো, অসংখ্য কুলাঙ্গার। তারপরে যে সহস্র কোটিবার লেখা আছে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে গোমাতার ভক্ষণ পাপ। রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, উপনিষদ, যত টিকা টিপ্পণী আছে, গীতা, কোনো জায়গায় উল্লেখ করা নেই যে গোমাতার মাংস খেতে হবে। একটা গোমেদ শব্দ ধরে টানছো, কিন্তু তার সামনে যে কোটিবার
কোটি কোটিবার প্রত্যেকটা ঋষি মুনি আদেশ করছে, নিষেধ করছে যে যে গোমাতার মাংস খাওয়া যাবে না, ওটা পবিত্র, তার কোনো ভ্যালু নেই। একটা গোমের শব্দ হলে টাটানি করলো, অসভ্য কথাকারে। আমরা কাল বাক্সা একটা শব্দ হলে টাটানি করি, কেমন লাগবে? ও যে বিবাহ না করে যে কতগুলো বাচ্চা জন্মেছিল কাল বাক্সের, জানা আছে কি? নিজের বাড়ির পরিচারকে সে বিয়ে করেনি, বোধওয়াইজ কালমাস বুঝলেন, সেইভাবে মারা গেছিল। নারী নির্যাতক কোথাকার একটা প্রপঞ্চ কালমাস, কেমন লাগবে শুনতে? 3 ভলিউম দাস ক্যাপিটালের কি ভ্যালু থাকবে? যে ব্যক্তি এরকম চরিত্রহীন ব্যক্তি কালমাস, তার পাণ্ডিতের কি ভ্যালু আছে? যদি আমরা বলি অসভ্যতার শেষ নেই কমিউনিস্টদের, এদের সমূল বিনাশ হওয়া প্রয়োজন। বাংলাকে এরা শেষ করে দিয়েছে, বাঙালিকে নষ্ট করেছে এরা, অসভ্যরা। এবং সুতরাং এই যে পশ্চিমবঙ্গ দিবস নতুন সরকার পালন করলো, এর পিছনের যে ইতিহাস, আপনিও সেই ইতিহাসটা তুলে ধরলেন। যে সরকার এতদিন ধরে ছিল এবং তার আগে, মানে 50 বছরই আমি যদি ধরি, 34 প্লাস 15, 49 বছরের পশ্চিমবাংলার সরকার এই ইতিহাসকে ভুলিয়ে দিয়েছিল এবং এই ইতিহাসকে সামনে এনে কোনোদিন পশ্চিমবাংলা দিবস সরকারিভাবে পালন করেনি। এর পিছনের ষড়যন্ত্রটা কি, বা এর পিছনে কারণটা খুব সহজ, খুব সহজ ষড়যন্ত্র, খুব কমন ব্যাপার। আপনি যেটা আমাদের আলোচনা যেটা চলে আসলো, ওই যে 21 জন মুসলিম যারা পাকিস্তানের ফেভারে ভোট দিয়েও হিন্দু সিট থেকে জিতেছে, হিন্দু ভোটে জিতে মুসলমান সাংসদ, মুসলমান বিধায়ক হিন্দু ভোটে জিতে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, দিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে থেকে গেছে। এই বদমাইশদের ভোট যাতে পেতে থাকে, মুসলিম ভোট যাতে পেতে থাকে, সেই জন্য ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। কেন ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস তার সৃষ্টির ইতিহাস, 20 জুন 47 সালের ইতিহাস যদি মানুষকে জানাতে হয়, তাহলে পাকিস্তান কি করে হলো, গ্রেট ক্যালকাটার ইতিহাস, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাস, নোয়াখালী দাঙ্গার ইতিহাস, পাবনা রায়টের ইতিহাস, ঢাকা দাঙ্গার ইতিহাস, এই ইতিহাসটা জানাতে হতো। এই ইতিহাস জানালে মুসলিম ভোট ব্যাংক থাকতো না এই কুলাঙ্গার সেকুলারদের কাছে। হিন্দুত্বর আগেই জন্ম নিয়ে নিত, মানে বেঁচে উঠতো পশ্চিম। তারা তো এসেও ছিল পশ্চিমবাংলাতে, পশ্চিমবঙ্গে তারা এসেছে, আসার পরে কমিউনিস্টদের কবলে পড়েছে। কমিউনিস্টরা সবসময় ভাত দে বলেছে। অন্য সংস্থানটা সত্যি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনাকে ইপিডাব্লিউর 27 জুন 1953 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যাওয়ার পরে ইপিডাব্লিউতে একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, ইকোনমিক পলিটিক্যাল উইকলি, যেটা কমিউনিস্টদের, মার্ক্সবাদীদের, কমিউনিস্টদের, সিপিএমদের মানে বেদ পুরাণ। ইপিডাব্লিউ ওদের একদম পুরো গসপেল ট্রুথ। সেই গসপেল ট্রুথ ইপিডাব্লিউতে 27 জুন 1953 লেখাটা পড়বে ওরা। ইপিডাব্লিউতে বলছে যে উদ্বাস্তুরা যারা এসছে পাকিস্তান থেকে, ইস্ট বেঙ্গল বলে কোনো লাভ নেই, বেঙ্গল নয়, পাকিস্তান থেকে যারা এসছে যে হিন্দুরা, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য হাউ হাউ করে কেঁদেছে। কেননা এই লেখাটা শ্যামাপ্রসাদ মুখার্জির কাশ্মীরের বলিদানের পরে লেখা হয়েছিল, ইপিডাব্লিউতে লেখা হয়েছে। দ্য ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি mysteriously died in Kashmir, the refugees in Bengal, they felt like orphan. এই শব্দগুলো উল্লেখ করা আছে লেখাগুলো। তারা অনাথ বোধ করেছে নিজেদের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিকে তাকিয়ে তারা ইন্ডিয়াতে এসছে। কিন্তু সেই কথা কিন্তু বামপন্থারা সবাই মনে রেখেছে, না। সবাই যেমন আমি আবারও বলছি, আমি বিকাশ রঞ্জন বাবুর কথাই উল্লেখ করে বলছেন, তিনিও সম্প্রতি বলেছেন এটি সংবাদ মাধ্যমে যে ওপার বাংলা তিনিও উদ্বাস্তু পরিবার থেকে আসা, এবং তারা সেই সময় বা তিনি সেই সময় এসেছিলেন কারণ সেই দেশ ধর্মনিরপেক্ষতা মানত না। তিনি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকবে বলে তিনি এসেছিলেন, আর কোনো কারণ নয়। ঠিক আছে, ধর্মনিরপেক্ষ দেশে এসেছিলেন, তাহলে কেন নমাজের সমর্থন করেন, কেন মাদ্রাসাগুলো সমর্থন করে, কোন আক্কেলে, তো গরিব বংশ খানা পুলাঙ্গা, কোন আক্কেলে ফুরফুরা শরীফের এক পীরজাদা সিদ্দিকি, ওর নাম হতে পারে পার্টির আইএসএফ, ও কি সেকুলার ব্যক্তি? একটা পীরজাদা, ওর পরিচয় হচ্ছে একটা মৌলবী। কি করে তোদের শরিক হয় রে কমরেড, অসভ্য কমিউনিস্ট কুলাঙ্গার?
তুই তো সেকুলার দেশে থাকার জন্য এসেছিস। তুই তো, তোর বাবাও যে হিন্দু, তুই তো মানিস না। তুই তো সেকুলার দেশে, তুই তো হিন্দু দেশে থাকতে আসিস নি। তাই বলে তুই কি হিন্দু দেশ ছেড়ে পাকিস্তান বানাবি? অসম্ভব। তুমি তো হিন্দু দেশে থাকতে আসোনি, তুমি তো সেকুলার দেশে থাকতে এসেছিলে। তো একদম। তাহলে ফুরফুরা শরীফের পীরজাদা কি করে সেকুলার হয় তোর চোখে? রাস্তায় নামাজ পড়াটা কি করে সেকুলার হয় তোর চোখে? কমরেড, কি করে সেকুলার হয় তোর চোখে? খারাজি মাদ্রাসাগুলোকে সমর্থন করা কি করে সেকুলার হয় তোর চোখে? মুসলমান তোষণ কি করে তোর জন্য সেকুলার হয়, সেকুলারিজম হয়? মৌলবীদের বিভিন্ন মুয়াজ্জিন মৌলবীদের তোষণ করা কি করে, মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, ইসলামী মৌলবাদের প্রশ্রয় দেওয়া কি করে তোমার জন্য সেকুলার হয়, সেকুলারিজম হয়? মিথ্যে কথা, দ্বিচারিতা, হিপোক্রেসি, বদমাইশির একটা লিমিট আছে কমিউনিস্টদের। এটা হিন্দু হোমল্যান্ডের ছিল, আর হিন্দু হোমল্যান্ডই আছে। আজকের ম্যান্ডেট সেটা প্রমাণ করেছে। তারা হলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এতই বদমাইশ, সত্যিই মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে যাচ্ছে, যখন পাবলিক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাচ্ছে, তাহলে কেন সিপিএমকে ভোট দেয়নি? তোরা তো লড়েছিস এবার একা ভোট, তোরা তো একা ভোট লড়লি। পাবলিক বিজেপিকে কেন ম্যান্ডেট দিল? তোকে দিল না কেন? তুই তো গরুর মাংস খেয়েছিলিস। মুসলমান তবু টিএমসিকে ভোট দিল। বিকাশ বাবু নিজেও দাঁড়িয়েছিলেন। তুই ভোট পেলি না কেন? ভোট পেলি না কেন? হিন্দু হোমল্যান্ড ছিল, আছে, থাকবে। তুমি যা ইচ্ছা তুমি উল্টোপাল্টা আজে বাজে তুমি কুযুক্তি আর কুতর্ক তুমি করতে থাকো। হিন্দু হোমল্যান্ড ছিল, আছে, থাকবে। মানুষ মনে রেখেছিল, সরকার এবার স্মরণ করে দিল। সরকার এটাকে, মানুষের কথাটা সরকার গ্রহণ করলো। মানুষ সবসময় জানতো যে এটা হিন্দু হোমল্যান্ড, সেই জন্য এই ম্যান্ডেট। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আটকে যাচ্ছে, বাকি 80-90 জন ভোট দিচ্ছে না। 2/3 মেজরিটি বা একটা বড় মেজরিটি দিয়ে পাশ করাতে পারছে না মুসলিম লীগ, বড় মেজরিটি পাশ করাতে পারছে না। তখন গ্রেট ক্যালকাটা কিলিং হলো। সোহরাওয়ার্দী বললো, যখন আমি হাউস থেকে পাকিস্তান পাচ্ছি না, হাউসের রেজলিউশন যখন পাচ্ছি না, পাকিস্তানের দাবি যখন বাংলার অ্যাসেম্বলিতে গৃহীত হচ্ছে না, আটকে দিচ্ছে বারবার কংগ্রেস আর হিন্দু মহাসভা মিলে সব আটকে দিচ্ছে, তখন হোসেন সোহরাওয়ার্দী বলে, আমি তাহলে ডাইরেক্ট অ্যাকশন, আমরা রাস্তায় রাইট করে, দাঙ্গা করে, মারপিট করে ডাইরেক্ট অ্যাকশন। শব্দটার মানে কি? ডাইরেক্ট, সরাসরি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন হবে, ডাইরেক্ট মারবো আমরা, ডাইরেক্ট হিন্দুদের সংহার করব। যখন অ্যাসেম্বলিতে কথা শুনছে না আমাদের, আমরা হিন্দুদের মেরে তাড়িয়ে দেবো আর পাকিস্তান করবো। গ্রেট ক্যালকাটা কিলিং হল 1946-এ। 3000 হিন্দু, প্রথম দিন 3000 হিন্দু মেরে দিল একদিনে মুসলমানরা, হোসেন সোহরাওয়ার্দী কলকাতায়। তারপরে নোয়াখালীর দাঙ্গা হলো, কয়েক হাজার হিন্দু সেখানে মারা গেল। পাবনার দাঙ্গা হলো, আমার বন্ধু কৃষ্ণ সরকার তার পূর্বপুরুষ পাবনা থেকে তখন চলে আসলো, 46-এ পালিয়ে আসলো। তারপর ঢাকাতে রাইট হলো, গোটা বাংলা রাইট লেগে গেল। 1946-এর অগস্ট মাস থেকে রাইট লাগিয়ে দিল মুসলিম লীগ, ডাইরেক্ট অ্যাকশন করে দিল। জানুয়ারি মাস 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর চুপ থাকতে পারলেন না, বলে এটা আর কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। ওরা পাকিস্তান দাবি করছে, দাঙ্গা করছে, আর পাকিস্তান চাইছে, দাঙ্গা লাগিয়ে দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে দিলেন জনসভা। হিন্দু মহাসভার ব্যানারে গোটা বাংলায় বিভিন্ন জায়গায়, ঢাকাতে, পাবনাতে, নোয়াখালীতে, বিভিন্ন জায়গায় জনসভা শুরু হয়ে গেল হিন্দু মহাসভা। বাঙালিরা আমরা কি চাই? আমরা কি পাকিস্তান চাই? না, কেউ পাকিস্তান চায় না। অমৃতবাজার পত্রিকা অপিনিয়ন পোল করলো, 3 লাখ পোস্ট কার্ড অমৃতবাজার পত্রিকার কাছে, 3 লাখ পোস্ট কার্ড, তখনকার দিনে 3 লাখ পোস্ট কার্ড অমৃতবাজার পত্রিকার কাছে, অমৃতবাজার পত্রিকাতে পৌঁছলো যে কেউ পাকিস্তান চায় না। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন, উনি আইনের বিশেষজ্ঞ, শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বিধান দিল, বাংলা পাকিস্তানে যাবে কি যাবে না, এটা শুধু মুসলিম সংরক্ষিত আসন থেকে জেতা মুসলিম লীগ মেজরিটি থাকা সত্ত্বেও ডিসিশন নিতে পারে না। কেন? মুসলিম লীগ ওই আসনগুলোই জিতেছে, মুসলিম লীগ জেনারেল সিট জেতেনি, কোট অ্যান্ড কোট, যেটা পরবর্তীকালে হিন্দু আসন বলা হতো।
মুসলিম লীগ হিন্দু আসন থেকে জেতেনি, মুসলিম লীগ শুধুমাত্র মুসলমান সিট থেকে জিতেছে, যেখানে শুধু মুসলমানরা ভোট দিয়েছে সেই আসনগুলোর হিন্দুরা ভোট দেয়নি। সেই জন্য সেই হিন্দুদের মত কেউ নেয়নি। সেই হিন্দুরা কি চাইছে, যেই 112টা সিটে মুসলিম লীগ জিতেছে সেই আসনগুলোতে হিন্দুরাও আছে, কিন্তু তারা কি চাইছে কেউ জানেনি। সেই জন্য মুসলিম লীগের মেজরিটি একমাত্র মুসলিম সিটের মেজরিটি। দিস ইজ নট দ্য ভয়েস অফ বেঙ্গল। এটা বাংলার আওয়াজ নয়, এটা বাংলার সিদ্ধান্ত হতে পারে না, কেন মুসলিম লীগের আসনগুলো মুসলিম সংরক্ষিত আসন। সেই জন্য এটা শুধুমাত্র বাংলার মুসলমানদের দাবি, এটা বাংলার দাবি নয় পাকিস্তানে চলে যাওয়া। তখন উনি বললেন যে হাউস ডিভাইড হবে, অবিভক্ত বাংলার হাউস অ্যাসেম্বলি ডিভাইড হবে। 112টা মুসলমান আসন ওরা কি করছে না করছে, 120টা মুসলিম সংরক্ষিত আসন তারা কি ডিসিশন নিচ্ছে, দ্যাট ইজ ইমেটেরিয়াল। জেনারেল আসন যেগুলো আছে, যেখানে হিন্দু মুসলমান দুজনে ভোট দিয়েছে, যে আসনগুলো 80টা মতন, সেখানে সিদ্ধান্ত হবে। ইংরাজ এই যুক্তিটা মানতে বাধ্য হলো। তাহলে জেনারেল আসনগুলো তোমরা ভোট করো। যেহেতু হাউস ডিভাইড হয়ে গেছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বলল যে তাহলে বাংলাকেও ডিভাইড করো, কারণ হাউস যখন ডিভাইডেড বাংলাও ডিভাইড হবে। বাংলা মানে পাকিস্তান তখন হতে চলেছে। বাংলা পাকিস্তানে চলে যাবে মোটামুটি। ইংরাজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তোমরা হাউসে যা ইচ্ছা করো গোটাটাই দিয়ে দেবো, কেন গোটা প্রভিন্সটাই মুসলিম মেজরিটি। তোমাদের অচল অবস্থা দাঙ্গা করছো, সেটা আমার আউটলুক না। তখন তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড হাউসে জেনারেল সিট কোট অ্যান্ড কোট হিন্দু আসনগুলোকে নিয়ে একটা ভোটাভুটি করালেন। সেখানে উনি বললেন হাউস যেহেতু ডিভাইডেড হয়ে গেছে, গোটা বাংলাকে ভারতে রাখা সম্ভব হচ্ছে না। এটা বাস্তব, গোটা বাংলা ভারতে থাকছে না, কারণ 120টা থেকে 112টা থেকে 120টা মতন আসন মুসলমানদের, এবং তারা পাকিস্তান দাবিতে অনড় রয়েছে। গোটা বাংলা যাতে পাকিস্তানে না যায়, সেই জন্য 20শে জুন 1947 উনি হিন্দু সিটগুলোর আলাদা করে অধিবেশন করলেন, আলাদা করে সিটিং করলেন, এবং সেই সিটিংয়ে উনি প্রস্তাব রাখলেন হাউস ডিভাইড হয়েছে, তাহলে পাকিস্তানও ডিভাইড হবে। মানে বাংলা যেটা পুরো পাকিস্তান হতে চলেছে, সেই পাকিস্তান ডিভাইড হবে, বাংলা ডিভাইড হবে। আর হিন্দু হোমল্যান্ড একটা বাংলা বাঙালি হিন্দুদের জন্য দিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন দিয়ে দিতে হবে। ভোটাভুটি হলো 58-21। 58 জন ভোট দিল পশ্চিমবঙ্গ হবে, 51 জন ভোট দিল পশ্চিমবঙ্গ হবে না। 21 জন ভোট দিল পশ্চিমবঙ্গ হবে না। এই 21 জন প্রত্যেকটা ব্যক্তি মুসলমান ছিল, এরা হিন্দু ভোটেও জিতেছিল। এই 21 জন মুসলিম কোট অ্যান্ড কোট হিন্দু সিট থেকে জেতা মুসলমান ছিল। এদের কিন্তু হিন্দুরা ভোট দিয়েছিল এই 21 জনকে। তারা কিন্তু পশ্চিমবঙ্গের সমর্থনে ভোট দেয়নি, হিন্দু হোমল্যান্ডের সমর্থনে ভোট দেয়নি, পাকিস্তানের সমর্থনে ভোট দিয়েছিল। এবং 21 জনের মধ্যে থেকে 3 জন বা 4 জন বাদ দিয়ে বাকি 18-19 জন ওয়েস্ট বেঙ্গলই থেকে গেছিল, এরা পাকিস্তানেও যায়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 20 জুন 1947 হাউসকে ডিভাইড করে ওয়েস্ট বেঙ্গলের রেজলিউশন নিয়ে আসলেন, প্রস্তাব নিয়ে আসলেন, হিন্দু হোমল্যান্ড ওয়েস্ট বেঙ্গল করা হোক। সেটা 58/21 ভোটে মেজরিটিতে গৃহীত হলো, আর ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। বলে হিন্দু সিটগুলো বা জেনারেল সিটগুলো যখন পাকিস্তানে থাকতে চাইছে না, এই মতেরও তোমাকে সম্মান জানাতে হবে। ইংরাজের নিয়ম ছিল, মুসলমান সিট যখন পাকিস্তান চাইছে সেটাই, তাহলে শুধু সেটাই পাকিস্তান হবে। হিন্দু সিট যখন পাকিস্তান চাইছে না, তখন সেটা ওয়েস্ট বেঙ্গল হবে। সেখান থেকে কথাটা চলে আসলো, জিন্না ডিভাইডেড ইন্ডিয়া, শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড পাকিস্তান অ্যান্ড ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল। তারপরের রেজলিউশনই ছিল যে ওয়েস্ট বেঙ্গল ভারতে যাবে। তারপরের রেজলিউশনেই ওয়েস্ট বেঙ্গলকে ভারতে বিলয় করে নেওয়া হলো। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল আছে, ইস্ট বেঙ্গল নেই। কেন নেই? কারণ ওটা বেঙ্গল নয়, ওটা পাকিস্তান হয়ে গেছিল। সেই জন্য ইস্টটা কখনোই বেঙ্গল নয়। আজকে ওর নাম বাংলাদেশ হতে পারে, কিন্তু ওর জন্মের দিন ওর জন্মেছিল পাকিস্তান। ও পাকিস্তান নিজের নাম পাল্টেছে,
ইস্ট পাকিস্তান, পাকিস্তান নিজের নাম পাল্টে বাংলাদেশ হয়েছে, কিন্তু থেকে আছে আজকেও পাকিস্তান। কেন জন্মেছিল পাকিস্তান, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল আছে, ইস্ট বেঙ্গল নেই। কারণ বেঙ্গল নেই তো, ওটা পাকিস্তান হয়ে গেছে আজকে।